সংস্কারের বছর হিসেবে চিহ্নিত হলেও চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ২০২৫ সাল পার করেছে দেশের ব্যাংকিং খাত। বিশেষ করে ইসলামী ধারার ৫টি ব্যাংকের আমানতকারীরা চরম উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন। প্রবল সমস্যাগ্রস্ত এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হলেও জমা রাখা টাকা নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা কাটেনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে ব্যাপক লুটপাট ও অনিয়মের শিকার হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে কোনো ব্যাংক ৯৯% পর্যন্ত ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তারল্য সংকট এতটাই তীব্র ছিল যে কোথাও কর্মীদের বেতন পরিশোধ করতেও হিমশিম খেতে হয়েছে। গ্রাহকেরা দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ ব্যাংক তো রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক তো সবকিছু দেখাশোনা করেন, কাজেই ভালো খারাপ সবটাই বাংলাদেশ ব্যাংকের তদারকির মধ্যে আছে। এই সময়ের মধ্যে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খেলাপি ঋণ, যেটার পার্সেন্টেজ ইজ ভেরি হাই, অনেক বেশি। দ্বিতীয় সেটা হচ্ছে যে ক্রেডিট গ্রোথ নাই। ব্যাংকগুলোর কোর বিজনেস হচ্ছে, আমরা যেটাকে প্রধান ব্যবসা বলি, যেখান থেকে লাভটা আসে সেটা হচ্ছে লোনের গ্রোথ রেট কিন্তু প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু 6 তো ফলে আমাদের এই গ্রোথ দিয়ে শুধু লোন দিয়ে কিন্তু ব্যাংক টেকসই হওয়া কঠিন হয়ে যায়। সেই জন্য ব্যাংকগুলো গত 2 বছর ট্রেজারি বিল বন্ড দিয়ে কিন্তু বেশি লাভ করেছে। কোর ব্যাংকিংয়ের চেয়েও ওই ট্রেডিং ওই ব্যবসাটাতে বেশি লাভ তাদের হয়েছে। এখন যেটা হচ্ছে যে চ্যালেঞ্জটা কিন্তু খেলাপি ঋণ আদায়, চ্যালেঞ্জটা হচ্ছে লোকজনের আস্থা ফিরে আনা। যেহেতু 5টা মার্জার হচ্ছে, অন্য ব্যাংক নন ব্যাংকের উপর আস্থা কিছুটা কমার সম্ভাবনা ছিল বা আছে, সেগুলো ফিরে আনা এবং ক্রেডিট গ্রোথ মূল ফাংশনে আরও ভালোভাবে করে ব্যাংকের প্রফিটেবিলিটি ঘরে আনা। এই সংকট সামাল দিতে ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ ব্যাংক 5টি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন এই ব্যাংক গঠনে প্রায় ৩৫,০০০ কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়। এর মধ্যে সরকার সরাসরি দেয় ২০,০০০ কোটি টাকা, বাকি অর্থ আসে আমানতকারী ও অন্যান্য উৎস থেকে। লক্ষ্য ছিল ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করা এবং আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখা। দেখুন, 5 ব্যাংকে মানুষের আস্থা ফেরানোর জন্যই কিন্তু নতুন একটি সম্মিলিত ইসলামী ব্যাংক এটা গঠন করা হয়েছে, যেটা সম্পূর্ণ মালিকানা সরকার এবং ওটার ক্যাপিটালও অনেক বেশি। তাহলে মানুষকে আস্থায় আনার জন্যই কিন্তু এই কাজটি করা হচ্ছে। এই ব্যাংকটি চালু হয়ে গেছে এবং 1 তারিখ থেকে, এই মাসের 1 তারিখ থেকে কিন্তু মানুষজন টাকা পাওয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বছরের শুরুতে একীভূত ব্যাংকের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে প্রতি গ্রাহককে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হয়। এতে দীর্ঘ অনিশ্চয়তার পর অনেক আমানতকারী অন্তত আংশিক স্বস্তি পান। সরকারের এই উদ্যোগকে তখন ব্যাংক খাতের সংকট মোকাবেলায় একটি জরুরি ও ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হয়েছিল। মানুষজন এখন চাইলে টাকা পাবে এবং পাচ্ছে। অনেকে এখন আর যাচ্ছেন না, ভিড় হচ্ছে না। কিন্তু আমরা যতটুকু রিপোর্ট পেয়েছি প্রথম দিনে, আজকের খবর এখনও আমরা পাই নাই, তখন মানুষের একটা আস্থা হচ্ছে সরকারি মালিকানাধীনে আমরা যেহেতু আসি, তাহলে আমরা ইচ্ছা করলে তুলব, ইচ্ছা না করলে আমাদের টাকা থাকবে। কিন্তু সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ একই সময়ে সরকার আবার এই সদ্য গঠিত এখনো দুর্বল অবস্থায় থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকেই বড় অঙ্কের অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়। শরিয়া ভিত্তিক অর্থায়নের মাধ্যমে সরকার ব্যাংকটি থেকে 10,000 কোটি টাকা নিচ্ছে, যা এই ব্যাংকের এখন পর্যন্ত সবচেয়ে বড় একক বিনিয়োগ। 14 জানুয়ারি সরকার এই 10,000 কোটি টাকা গ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রশ্ন উঠছে, যে ব্যাংকগুলোকে বাঁচাতে সরকার কয়েক মাস আগেই 35,000 কোটি টাকা ঢালতে হয়েছে সরকারকে, যেগুলোর প্রায় সব ঋণ খেলাপিতেই পরিণত হয়েছিল, সেই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা ব্যাংক থেকেই এখন 10,000 কোটি টাকা তুলে নেওয়া কি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ নয়? যা ঘটছে সেটা হলো, প্রথমে আপনাকে বুঝতে হবে যে রিক্যাপিটালাইজেশন মানে 35,000 কোটি টাকা যে সরকার দিয়েছে, 35 না 25, আমি এক্স্যাক্ট না, 35,000, এটা সরকার নিয়ে মনে করুন অ্যাজ ইফ দে স্টার্টেড এ নিউ বিজনেস। সরকার তো আগের ক্যাপিটাল, যারা শেয়ার হোল্ডার ছিল তাদের সবগুলো শেয়ার কিন্তু এক ধরনের ফরফিটেড হয়ে গেছে। তো
তো বাজেয়াপ্ত হওয়ার পর এখন নতুন করে সরকার বিকেম দ্য অনলি শেয়ার হোল্ডার, মানে 100% শেয়ারসের মালিক হচ্ছে সরকার, গভর্নমেন্ট। তো সে একা, এরপর সে আরও শেয়ার ইস্যু করতে পারে, ইস্যু করে আরও টাকা নিতে পারে। এই মুহূর্তে সরকারের ফার্স্ট কাজ ছিল ওই টাকাটা দিয়ে ডিপোজিটরদের, যারা অল্প অল্প করে তুলতে চায় অথবা সবটা পুরো টাকা উঠাতে পারবে না, কারণ পুরো টোটাল ডিপোজিট ওই 35,000 কোটি টাকার চেয়ে বেশি। সো সবাইকে, আর ইউজুয়ালি মানে উইথড্রল এমন একটা জিনিস, এটা ট্রাস্টের ব্যাপার। শুধু আপনার ধরুন 10 কোটি টাকা আছে বা 10 লাখ টাকা আছে, আপনি একসাথে 10 লাখ টাকা উঠাতেও হয়তো যাবেন না। আপনি যখন 1 লাখ টাকার জন্য আসেন, আমি যদি টাইমলি দিয়ে দিতে পারি, আমি যদি বলি হ্যাঁ আমি রেডি, আপনি যখনই চান তখনই আমি রেডি টু পে অফ ইয়ার ডিপোজিট, তাহলে কিন্তু আপনার ট্রাস্ট থাকবে। আপনি আবার একবার উঠালেও আবার জমা করবেন, আপনি উঠাবেন, জমা করবেন, মানে এভাবে রিসাইকেল হতে থাকবে। এখন সরকারের উচিত ছিল ওই টাকাটা যতটা সম্ভব লিকুইডিটি ব্যাংকে রাখা, সো দ্যাট যে কোনো ডিপোজিটার, অথবা বলা যে তোমার যে কোনো অ্যামাউন্ট 2 লাখ 5 লাখে কোনো সিলিং না দিয়ে, যে আপ টু এনি অ্যামাউন্ট আপনি যদি আপনার পুরো টাকা উঠিয়ে নিয়ে যেতে চান, আমরা দিতে রেডি। কারণ অনেকগুলো টার্ম ডিপোজিট আছে, অনেকেই কিন্তু টাকা ওখানে, মানে আমার মনে হয় মারও খেয়েছে। কারণ এই 5টার ভিতর 1-2টা আছে যেগুলোর প্রায় 98% লোন কিন্তু খেলাপি। যখন অ্যাসেট কোয়ালিটি রিভিউ করলো AQR, এটা করতে গিয়ে দেখা গেলো যে অ্যাসেট কোয়ালিটি খুবই খারাপ। মানে অ্যাসেট বলতে ব্যাংকের তো লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, যেটা আপনার লায়াবিলিটি, সেটা ব্যাংকের জন্য একটা অ্যাসেট। তো সেই অ্যাসেটটা আসলে তো এক ধরনের মানে বায়োবিও অ্যাসেট, এটা কিন্তু মানে ট্যাঞ্জিবল অ্যাসেট না। লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, আমি যদি আপনাকে 10,000 কোটি টাকা 10,000 টাকা ধার দেই, এখন যতক্ষণ পর্যন্ত আমি ট্রাস্ট রাখতে পারবো, কনফিডেন্ট থাকবো যে তনিমা আমাকে টাকাটা ফেরত দেবে, ততক্ষণ পর্যন্ত ইটস অ্যান অ্যাসেট। দি মোমেন্ট আমার কাছে কোনো সন্দেহ যদি তৈরি হয় যে আপনি ফোন কল ধরছেন না, টাইমলি পে করছেন না, চিঠির উত্তর দিচ্ছেন না, তার সাথে সাথে শুরু হয়ে যাবে নন পারফর্মিং হওয়া। যাক, সো মানুষের আস্থা, আমার মনে হয় সরকার এটা একটা বড় শক, একটা অ্যাজ এ নিউজ। বিশ্লেষকদের মতে একদিকে সরকার আমানতকারীদের আস্থা ফেরাতে বিপুল অর্থ ব্যয় করছে, অন্যদিকে সেই একই ব্যাংকেই সরকারকে বড় অঙ্কের অর্থায়নের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে স্বল্প মেয়াদে সরকারের অর্থ সংস্থান সহজ হলেও দীর্ঘমেয়াদে ব্যাংকটির তারল্য ও স্থিতিশীলতার ওপর নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব আমানতকারী এখনও পুরো টাকা ফেরত পাননি, তাদের আস্থার প্রশ্নটি আবারও সামনে চলে আসছে। গভর্নমেন্ট ট্রেজারি বিলে যে অ্যাবাউট 12%, বা দেয়ার টাইম যখন 12-এর চেয়েও বেশি ছিল, তার চেয়ে কিন্তু এখানে অনেক কম, 9.75% or something. সো 9.75 এই বন্ডগুলো ইস্যু করে সরকার 10,000 কোটি টাকা নিয়ে নিচ্ছে। সরকার নিয়ে আবার সেই টাকার কোনো অংশ আবার রিডিপোজিট হয় কি না, মানে আবার নতুন করে ব্যাংকে আসে কিনা আমরা জানি না। সরকার তো নিচ্ছে আবার ডিপোজিট করার জন্য না, সরকার নিচ্ছে হয়তো তার কোনো পেমেন্ট আছে। সরকার তো নিজে অনেক জায়গায় সরকার খরচ করার মতো তার হাতে টাকা থাকে না। আজকে আপনি দেখেছেন, যেটা আমি আগে ইভেন্টে মানে বলতে মনে নেই, সেটা হলো আজকেই কিন্তু নিউজ আসছে যে এডিপি থেকে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে 30,000 কোটি টাকা ছাঁটাই করা হচ্ছে। তার মানে সরকারের যে ডেভেলপমেন্ট প্ল্যান ছিল সেখানে দেওয়ার মতো এনাফ টাকা নেই, অথবা তারা এখনও প্রজেক্টগুলো রেডি না। সো ট্রাস্টের ঘাটতি একটু হবে, কিন্তু যদি বাকি 25,000 বা হোয়াট এভার অ্যামাউন্ট ইজ দেয়ার, যদি ডিপোজিট আসতে থাকে, আপনার একটা মানে অ্যাটমসফিয়ার অফ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, এটা তৈরি করলে মানুষ আবার ডিপোজিট দেওয়া শুরু করবে। সার্বিকভাবে 2025 সাল ব্যাংকিং খাতের সংস্কারের বছর হলেও বাস্তবে কাঠামোগত সংস্কার খুব বেশি দৃশ্যমান হয়নি। বরং একদিকে উদ্ধার প্যাকেজ, অন্যদিকে একই দুর্বল প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ, এই দ্বৈত নীতি এখন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রশ্ন, সংকট কাটিয়ে ওঠার পথে থাকা ব্যাংকগুলোর কাঁধে এভাবে অতিরিক্ত দায়িত্ব চাপানো কি ভবিষ্যতে আরেকটি বড় ঝুঁকির সূত্রপাত করবে না? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ জনগণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।